আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তা স্বয়ং রব্বুল আলামিন তিনি নিজে তার সৃষ্টি কার্য হিসাব দিয়ে শুরু করেছেন এবং হিসাবের মাধ্যমে শেষ করবেন। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়টি বা এই ক্লাসটি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে অনুধাবন করতে হবে এবং এই বিষয়টি ভালোভাবে আলোচনা নিতে হবে। যে শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারবে, হিসাব বিজ্ঞান তার কাছে সহজ হবে। হিসাব বিজ্ঞানে তার কাছে ভালো রেজাল্ট করা তার কাছে খুব সহজ হবে। আর আমি তোমাদের সামনে প্রথমে হিসাব কাকে বলে, হিসাব বলতে কি বোঝায়, হিসাব কি সম্পর্কে আলোচনা করবো তোমরা খেয়াল করবে। হিসাব বিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে বলা হিসাব। ইংরেজি অ্যাকাউন্ট শব্দ দ্বারা হিসাব বা হিসাব খাতকে বোঝানো হয়েছে, যার অর্থ গণনা করা বা হিসাব রাখা। তবে আবিধানিক অর্থে হিসাব বলতে আমরা আয় ব্যয়ের বিবরণীকে বুঝে থাকি। হিসাব কাকে বলে আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করব শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগ। প্রতিটি লেনদেনের মধ্যে দুটি হিসাব বা হিসাব খাত জড়িত থাকে। ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর প্রতিটি লেনদেনের মধ্যে জড়িত হিসাব খাত দুটি চিহ্নিত করে এই হিসাব খাত দুটি কোন শ্রেণীর হিসাব তা নির্ণয় করা হয়। তবে এই হিসাবের শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, দায়ের ভিত্তিতে এবং আয় ব্যয়ের ভিত্তিতে হিসাবের শ্রেণী বিভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীদের বোঝা গেল হিসাবের শ্রেণী বিভাগ করা হয়। প্রতিটি লেনদেনের মধ্যে দুটি হিসাব খাত জড়িত থাকে। ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর প্রতিটি লেনদেনের মধ্যে যে হিসাব খাত জড়িত থাকে সেই হিসাব খাত দুটি চিহ্নিত করে এই হিসাব খাত দুটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা নির্ণয় করা হয়। তবে হিসাবের শ্রেণী সাধারণত হিসাবের শ্রেণী নির্ণয় করা হয়। সাধারণত হিসাবের শ্রেণী কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির ভিত্তিতে বা কোনো প্রতিষ্ঠানের ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, দায়ের ভিত্তিতে অথবা আয় ব্যয়ের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়। বর্তমানে হিসাবের শ্রেণী বিভাগে দুটি পদ্ধতি চালু আছে। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। প্রচলিত পদ্ধতি এক নম্বর হচ্ছে প্রচলিত পদ্ধতি, আধুনিক পদ্ধতি। এই পদ্ধতি দুটির আরো দুটি করে নাম আছে। প্রচলিত পদ্ধতি আর নাম আছে সনাতন পদ্ধতি, আর একটা নাম আছে ব্রিটিশ পদ্ধতি। আধুনিক পদ্ধতির আর নাম হচ্ছে হিসাব সমীকরণ পদ্ধতি,
আমেরিকান পদ্ধতি। এই পদ্ধতির নাম কেন হলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রচলিত পদ্ধতির নাম হচ্ছে এই কারণে যে এই পদ্ধতিতে এখনো আমরা সারা বিশ্বে হিসাব রাখা মানে প্রচলন আছে, এদের নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি। সনাতনের নামকরণ করার কারণ এই কারণ এই পদ্ধতিতে অনেক পুরাতন, অনেক আগে থেকে যুগ যুগ ধরে আমরা হিসাব সংরক্ষণ করে আসছি, এই জন্য এই পদ্ধতির নামকরণ করা হয়েছে সনাতন বা পুরাতন পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতির নামকরণ করা হয়েছে কারণ ব্রিটিশ হিসাব বিজ্ঞানীরা বহু বছর আগে এই পদ্ধতি আবিষ্কার করেছিল, এই জন্য এই নাম রাখা হয়েছে ব্রিটিশ পদ্ধতি। আধুনিক পদ্ধতির নামকরণ করা হয়েছে কারণ আধুনিক যুগে আধুনিক হিসাব বিজ্ঞানীরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছে, এই জন্য এই পদ্ধতির নামকরণ করা আধুনিক পদ্ধতি। হিসাব সমীকরণ নামকরণের কারণে হিসাব সমীকরণের ভিত্তিতে এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এই জন্য নামকরণ করা হিসাব সমীকরণ পদ্ধতি। আমেরিকান নামকরণ করার কারণে আমেরিকান হিসাব বিজ্ঞানীরা এই আধুনিক যুগে এই পদ্ধতি আবিষ্কার করেছেন, এই জন্য এই পদ্ধতির নামকরণ করা হয়েছে আমেরিকান পদ্ধতি। আমি আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আমি এই প্রচলিত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেখাবো। প্রচলিত পদ্ধতি, প্রচলিত পদ্ধতি সংজ্ঞা দিলাম, কাকে বলে বুঝলাম। এই প্রচলিত পদ্ধতি হিসাবে ভাগ করা যায় দুভাবে। প্রচলিত পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। ক নম্বরে ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। খ নম্বরে অব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। তাহলে বোঝা গেল প্রচলিত পদ্ধতিকে হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক কাকে বলে? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম হিসাব, করিম হিসাব, সোনালী ব্যাংক হিসাব, রূপালী ব্যাংক হিসাব, বঙ্গবন্ধু মহিলা কলেজ হিসাব ইত্যাদি। এই দেনে পাওয়ার দিক থেকে ব্যক্তিকে দুভাগ করা যায়। দেনা পাওনার দিক থেকে দেনা পাওনার দিক থেকে ব্যক্তি বাচক হিসাবকে দুভাগে ভাগ করা যায়। এক নম্বরে দেনাদার হিসাব, দুই নম্বরে পাওনাদার হিসাব। বোঝা গেল কি যে দেনা পাওয়ার ভিত্তিতে ব্যক্তি কবে ভাগ করা যায়? দুভাবে ভাগ করা যায়। কি কি? দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। দেনাদার হিসাব কাকে বলে? প্রতিষ্ঠান কোন ব্যক্তি বা অন্য কোন প্রতিষ্ঠানের কাছে যদি পাওনা থাকে তাকে বলে দেনাদার হিসাব। আর প্রতিষ্ঠানের কাছে যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের তাকে বলে পাওনাদার হিসাব। প্রকৃতি অনুযায়ী
ব্যক্তিগত হিসাবকে 3 ভাগে ভাগ করা যায়। 10 মিনিট স্বাভাবিক ব্যক্তিগত হিসাব, কৃত্রিম বা আইন সৃষ্টিকারী ব্যক্তিগত হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিগত হিসাব। স্বাভাবিক ব্যক্তিগত হিসাব যে হিসাব সাথে শুধুমাত্র মানুষের নাম জড়িত থাকে তাকে বলা হয় স্বাভাবিক ব্যক্তিগত হিসাব, যেমন রহিম হিসাব, করিম হিসাব, আব্দুর রহমান হিসাব ইত্যাদি। কৃত্রিম বা আইন সৃষ্টিকারী ব্যক্তিগত হিসাব ওই হিসাবকে বলা হয় যে হিসাবের সাথে কোনো প্রতিষ্ঠান জড়িত থাকে, কারণ প্রতিষ্ঠান আইনের দ্বারা সৃষ্টি করা হয়, তাই যে হিসাবের সাথে প্রতিষ্ঠান জড়িত থাকে তাকে বলা হয় কৃত্রিম বা আইন সৃষ্টিকারী ব্যক্তিগত হিসাব, যেমন রহিম ব্যাংক হিসাব, জনতা ব্যাংক হিসাব, রূপালী ব্যাংক হিসাব, বঙ্গবন্ধু মহিলা কলেজ হিসাব ইত্যাদি। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিগত হিসাব যে হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে, যেমন বকেয়া খরচ হিসাব, বকেয়া আয় হিসাব। ব্যক্তিগত হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা শেষ হলো, এখন অব্যক্তিগত হিসাব। তাহলে দুই ভাগ করা গেল, একটা হচ্ছে ব্যক্তিগত হিসাব আর অব্যক্তিগত হিসাব। ব্যক্তিগত হিসাবে আলোচনা শেষ, এখন অব্যক্তিগত হিসাবে আলোচনা হবে। অব্যক্তিগত হিসাব যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত নয় তাকে বলা হয় অব্যক্তিগত হিসাব, যেমন ভূমি হিসাব, দালান করা হিসাব, আসবাবপত্র হিসাব, অলকব্জা হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। অব্যক্তিগত হিসাবকে দুই ভাগ করা যায়, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব যে হিসাবের সাথে প্রতিষ্ঠানের সম্পত্তি জড়িত থাকে তাকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি কাকে বলা হয়? কোনো ওই সকল বস্তু বা জিনিসকে সম্পত্তি বলা হয় যার অর্থের মূল্যতে অর্থের মাপ রয়েছে পরিমাপযোগ্য এবং কোনো প্রতিষ্ঠানের মালিকাধীন থাকে তাকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব, যেমন দালান কোঠা হিসাব, ভূমি হিসাব, অলকব্জা হিসাব, আসবাবপত্র হিসাব। এগুলো বস্তু বা জিনিস, এইগুলো ব্যবহার করে কারো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে, এদেরকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। নামিক বা আয় ব্যয় বাচক হিসাব যেই জায়গাতে আয় ব্যয় জড়িত থাকে বা আয় ব্যয় বাচক সম্পত্তি বলা হয় নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। এই নামিক হিসাব দুই ভাগ করা যায়, একটা হচ্ছে আয় হিসাব, একটা হচ্ছে ব্যয় হিসাব। আয় সম্পর্কে বলে আয় হিসাব, যেমন বিক্রয় হিসাব, বাড়ি ভাড়া প্রাপ্তি হিসাব, সুদ প্রাপ্তি হিসাব, কমিশন প্রাপ্তি হিসাব ইত্যাদি। ব্যয় হিসাব কাকে বলে? যে হিসাব প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত বা ব্যয় যদি থাকে তাকে বলে ব্যয় সংক্রান্ত হিসাব, যেমন পুরা হিসাব, বেতন হিসাব, বাড়ি ভাড়া হিসাব, বীমা সালাম হিসাব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আলোচনা এখানে শেষ। আগামী ক্লাসে আমরা হিসাবের আধুনিক পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ তোমাদের আলোচনা শোনাবো। যদি আল্লাহ তৌফিক দেয়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তা স্বয়ং রব্বুল আলামিন তিনি নিজে তার সৃষ্টি কার্য হিসাব দিয়ে শুরু করেছেন এবং হিসাবের মাধ্যমে শেষ করবেন। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়টি বা এই ক্লাসটি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে অনুধাবন করতে হবে এবং এই বিষয়টি ভালোভাবে আলোচনা নিতে হবে। যে শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারবে, হিসাব বিজ্ঞান তার কাছে সহজ হবে। হিসাব বিজ্ঞানে তার কাছে ভালো রেজাল্ট করা তার কাছে খুব সহজ হবে। আর আমি তোমাদের সামনে প্রথমে হিসাব কাকে বলে, হিসাব বলতে কি বলে, হিসাব কি সম্পর্কে আলোচনা করবো তোমরা খেয়াল করবে। হিসাব বিজ্ঞানের ভাষায়
সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে বলা হিসাব। ইংরেজি অ্যাকাউন্ট শব্দ দ্বারা হিসাব বা হিসাব খাতকে বোঝানো হয়েছে, যার অর্থ গণনা করা বা হিসাব রাখা। তবে আবিধানিক অর্থে হিসাব বলতে আমরা আয় ব্যয়ের বিবরণীকে বুঝে থাকি। হিসাব কাকে বলে আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করি শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগ। প্রতিটি লেনদেনের মধ্যে দুটি হিসাব বা হিসাব খাত জড়িত থাকে। ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর প্রতিটি লেনদেনের মধ্যে জড়িত হিসাব খাত দুটি চিহ্নিত করে এই হিসাব খাত দুটি কোন শ্রেণীর হিসাব তা নির্ণয় করা হয়। তবে এই হিসাবের শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, দায়ের ভিত্তিতে এবং আয় ব্যয়ের ভিত্তিতে হিসাবের শ্রেণী বিভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, বোঝা গেল হিসাবের শ্রেণী বিভাগ করা হয়। প্রতিটি লেনদেনের মধ্যে দুটি হিসাব খাত জড়িত থাকে। ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর প্রতিটি লেনদেনের মধ্যে যে হিসাব খাত জড়িত থাকে সেই হিসাব খাত দুটি চিহ্নিত করে এই হিসাব খাত দুটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা নির্ণয় করা হয়। তবে হিসাবের শ্রেণী সাধারণত হিসাবের শ্রেণী নির্ণয় করা হয়। হিসাবের শ্রেণী সাধারণত হিসাবের শ্রেণী কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির ভিত্তিতে বা কোনো প্রতিষ্ঠানের ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, দায়ের ভিত্তিতে অথবা আয় ব্যয়ের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়। বর্তমানে হিসাবের শ্রেণী বিভাগে দুটি পদ্ধতি চালু আছে। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। প্রচলিত পদ্ধতি এক নম্বর হচ্ছে প্রচলিত পদ্ধতি, আধুনিক পদ্ধতি। আধুনিক এই পদ্ধতি দুটির আরো দুটি করে নাম আছে। প্রচলিত পদ্ধতি আর নাম আছে সনাতন পদ্ধতি, আর নাম আছে ব্রিটিশ পদ্ধতি। আধুনিক পদ্ধতির আর নাম আছে হিসাব সমীকরণ পদ্ধতি, আমেরিকান পদ্ধতি। এই পদ্ধতির নাম কেন হলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রচলিত পদ্ধতির নাম হচ্ছে এই কারণে যে এই পদ্ধতিতে এখনো আমরা সারা বিশ্বে হিসাব রাখা হয়, মানে প্রচলন আছে, এদের নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি। সনাতনের নামকরণ করার কারণ এই কারণ এই পদ্ধতিতে অনেক পুরাতন, অনেক আগে থেকে যুগ যুগ ধরে আমরা হিসাব সংরক্ষণ করে আসছি, এই জন্য এই পদ্ধতির নামকরণ করা হয়েছে সনাতন বা পুরাতন পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতির নামকরণ করা হয়েছে কারণ ব্রিটিশ হিসাব বিজ্ঞানীরা বহু বছর আগে এই পদ্ধতি আবিষ্কার করেছিল, এই জন্য এই পদ্ধতির নাম রাখা হয়েছে ব্রিটিশ পদ্ধতি। আধুনিক পদ্ধতির নামকরণ করা হয়েছে কারণ এই পদ্ধতির আধুনিক যুগে আধুনিক হিসাব বিজ্ঞানীরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছে, এই জন্য এই পদ্ধতির নামকরণ করা হয়েছে আধুনিক পদ্ধতি। হিসাব সমীকরণ নামকরণের কারণে হিসাব সমীকরণের ভিত্তিতে এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এদের নামকরণ করা হিসাব সমীকরণ পদ্ধতি। আমেরিকান নামকরণ করার কারণে আমেরিকান হিসাব বিজ্ঞানীরা এই আধুনিক যুগে এই পদ্ধতি আবিষ্কার করেছেন, এই জন্য এই পদ্ধতির নামকরণ করা হয়েছে আমেরিকান পদ্ধতি।
আমি আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আমি এই প্রচলিত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। প্রচলিত পদ্ধতি সংখ্যা দিলাম, কাকে বলে বুঝলাম। এই প্রচলিত পদ্ধতি হিসাবে ভাগ করা যায় দুভাবে। প্রচলিত পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। ক নম্বরে ব্যক্তিবাচক হিসাব, খ নম্বরে অব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। তাহলে বোঝা গেল প্রচলিত পদ্ধতিকে হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক কাকে বলে? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম হিসাব, করিম হিসাব, সোনালী ব্যাংক হিসাব, রূপালী ব্যাংক হিসাব, বঙ্গবন্ধু মহিলা কলেজ হিসাব ইত্যাদি। এই দেনে পাওনার দিক থেকে ব্যক্তিকে দুভাগ করা যায়। দেনা পাওনার দিক থেকে ব্যক্তিবাচক হিসাবকে দুভাগে ভাগ করা যায়। এক নম্বরে দেনাদার হিসাব, দুই নম্বরে পাওনাদার হিসাব। বুঝা গেল কি যে দেনাদার ভিত্তিতে ব্যক্তি কয় ভাগ করা যায়? দুই ভাগ করা যায়। কি কি? দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। দেনাদার কাকে বলে? প্রতিষ্ঠান কোন ব্যক্তি বা অন্য কোন প্রতিষ্ঠানের কাছে যদি পাওনা থাকে তাকে বলে দেনাদার হিসাব। আর প্রতিষ্ঠানের কাছে যদি অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের তাকে বলে পাওনাদার হিসাব। প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাবকে তিন ভাগে ভাগ করা যায়। 10 মিনিট। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম বা আইন সৃষ্টিকারী ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব যে হিসাব সাথে মানুষের শুধুমাত্র মানুষের নাম জড়িত থাকে তাকে বলা হয় স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম হিসাব, করিম হিসাব, আব্দুর রহমান হিসাব ইত্যাদি। কৃত্রিম বা আইন সৃষ্টিকারী ব্যক্তিবাচক হিসাব ওই হিসাবকে বলা হয় যে হিসাবের সাথে কোনো প্রতিষ্ঠান জড়িত থাকে, কারণ প্রতিষ্ঠান আইনের দ্বারা সৃষ্টি করা হয়। তাই যে হিসাবের সাথে প্রতিষ্ঠান জড়িত থাকে তাকে বলা হয় কৃত্রিম বা আইন সৃষ্টিকারী ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম ব্যাংক হিসাব, জনতা ব্যাংক হিসাব, রূপালী ব্যাংক হিসাব, বঙ্গবন্ধু মহিলা কলেজ হিসাব ইত্যাদি। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব যে হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে, যেমন বকেয়া খরচ হিসাব, বকেয়া আয় হিসাব। ব্যক্তিবাচক হিসাবে শ্রেণীবিভাগ আলোচনা শেষ হলো। এখন অব্যক্তিবাচক হিসাব। প্রচলিত দুই ভাগ করা গেল। একটা হচ্ছে
ব্যক্তিগত হিসাব আর অব্যক্তিগত হিসাব। ব্যক্তিগত হিসাবে আলোচনা শেষ, এখন অব্যক্তিগত হিসাবে আলোচনা হবে। অব্যক্তিগত হিসাব যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত নয় তাকে বলা হয় অব্যক্তিগত হিসাব। যেমন ভূমি হিসাব, দালান করে হিসাব, আসবাবপত্রের হিসাব, কলকাবজা হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। অব্যক্তিগত হিসাবকে দুইভাবে করা যায়। সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব যে হিসাবের সাথে প্রতিষ্ঠানের সম্পত্তি জড়িত থাকে তাকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি কাকে বলা হয়? কোনো ওই সকল বস্তু বা জিনিসকে সম্পত্তি বলা হয় যার অর্থের মূল্যতে মাপকাঠি অর্থের মাপ রয়েছে পরিমাপযোগ্য এবং কোনো প্রতিষ্ঠানের মালিকাধীন থাকে তাকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। যেমন দালান কোঠা হিসাব, ভূমি হিসাব, কলকাবজা হিসাব, আসবাবপত্র হিসাব, এগুলো বস্তু বা জিনিস, এইগুলো ব্যবহার করে কারো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে, এদেরকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। নামিক বা আয় ব্যয় বাচক হিসাব যেই জায়গাতে আয় ব্যয় জড়িত থাকে বা আয় ব্যয় বাচক সম্পত্তি বলা হয় নামিক বা আয় ব্যয় বাচক হিসাব। এই নামিক হিসাব দুই ভাগ করা যায়, একটা হচ্ছে আয় হিসাব, একটা হচ্ছে ব্যয় হিসাব। আয় সম্পর্কে বলে আয় হিসাব, যেমন বিক্রয় হিসাব, বাড়ি ভাড়া প্রাপ্তি হিসাব, সুদ প্রাপ্তি হিসাব, কমিশন প্রাপ্তি হিসাব ইত্যাদি। ব্যয় হিসাব কাকে বলে? যে হিসাব প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত বা ব্যয় যদি থাকে তাকে বলে ব্যয় সংক্রান্ত হিসাব। যেমন পুরা হিসাব, বেতন হিসাব, বাড়ি ভাড়া হিসাব, বীমা সালাম হিসাব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আলোচনা এখানে শেষ। আগামী ক্লাসে আমরা হিসাবের আধুনিক পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ তোমাদের আলোচনা শোনাবো। যদি আল্লাহ তৌফিক দেয়। খোদা হাফেজ।